অলরেডি তোমাদের গ্রুপে কালকে দেওয়া হয়েছিল যে আজকে যেহেতু আমাদের রুটিন অনুযায়ী ফিজিওলজি ক্লাস, তো ফিজিওলজিতে আমরা আজকে দুটো টপিক পড়বো, মিউট করে যাবো, ঠিক আছে? যারা যারা জয়েন করেছো, এখন আপাতত 148 জন জয়েন করেছে। তো বাকি যারা জয়েন করছে হয়তো তারা বুঝতে পারেন। এবার দুটো টপিকের মধ্যে প্রথম টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দেখো ইউনিট অফ হিউম্যান সিস্টেম। তো সেক্ষেত্রে এখানে যে সিলেবাস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ অফ সেল অ্যান্ড ইটস অর্গানেলস অ্যান্ড ডিফারেন্ট টিস্যুস, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে কি সেল, অর্গানেল এবং টিস্যু, ডিফারেন্ট টিস্যু সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। তার পাশাপাশি আরেকটা আমাদের আমরা আজকে পড়বো সেটা হচ্ছে দেখো বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, ঠিক আছে? বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, এটাও আজকে আমরা পড়বো, ঠিক আছে? এখানে কি কি পড়তে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে আহ, বিভিন্ন প্রকার যে ফিজিওলজিক্যাল যে প্রসেস রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখানে তোমরা ডিফিউশন, অসমোসিস, ডায়ালাইসিস, আলট্রাফিল্ট্রেশন, হ্যাঁ, অ্যাডজর্পশন এবং তোমার হচ্ছে কি অ্যাবজর্পশন, এইগুলো সম্বন্ধে এদের ডেফিনেশন এবং এদের সিগনিফিকেন্স, তাৎপর্য কি আমাদেরকে পড়তে হবে। সেই সঙ্গে দেখো এখানে ডেফিনেশন, ক্লাসিফিকেশন এন্ড ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ কলোয়েডস, ঠিক আছে? তো এটাও আমাদেরকে পড়তে হবে যে কলোয়েড কাকে বলে, তার ক্লাসিফিকেশন কি, তার কি ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে? আর আমাদেরকে পড়তে হবে কি না ডেফিনেশন অফ এনজাইমস, ও এনজাইমস, আইসো এনজাইমস এবং তাদের এক্সাম্পলস। তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে কি কি ফ্যাক্টরস, ঠিক আছে, এনজাইমের অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে, এগুলো আমাদেরকে পড়তে হবে। তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো অনেকটাই বড় সিলেবাস, ঠিক আছে? আজকে একজন কমপ্লেন করছিল যে স্যার মানে অনেক জিনিস একসাথে পড়িয়ে দিচ্ছেন, তো আজকে ক্লাসটা বন্ধ রাখুন। তো এরকম তো বাবা হবে না, ঠিক আছে? তোমাকে কষ্ট করে আহ, পড়ে নিতে হবে, ঠিক আছে? সারাদিন টাইম পাচ্ছ, ঠিক আছে? আমি ধরে নিলাম বাড়িতে অনেক কাজ টাজ আছে, অনেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত, কিন্তু আমরা যদি এইভাবে না পড়ি তাহলে সিলেবাস কিন্তু কভার করা পসিবল হবে না, ঠিক আছে? আমি ধরো হচ্ছে কি একটা ক্লাস কামাই করে আমি রেস্ট নিতে পারি, কিন্তু তাতে কি হবে, তাহলে সেটা সিলেবাস কমপ্লিট হবে না, ঠিক আছে? যদি তোমাদের যে টাইমটা শিডিউলটা দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী যদি এক্সামটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিলেবাসটা কভার আপ করতে পারবো না। তো যার জন্য হচ্ছে কি দেখো মানে যেহেতু তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে সিলেবাস কমপ্লিট করাবো, তো সেক্ষেত্রে এক্সট্রা ক্লাস নিয়ে হলেও আমি কিন্তু শেষ করাবো, ঠিক আছে? আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম, যদি প্রয়োজন পড়ে যে সকালে ক্লাস নিতে হয় তাহলে সেক্ষেত্রে সকালেও আমি নিয়ে তোমাদেরকে শেষ করবো। বা যদি ছুটির দিনে নেওয়া যায়, ঠিক আছে, যদি অকেশনালি যে সমস্ত ছুটিগুলো আছে তাতে যদি নেওয়া যায় তাহলে সেদিকেও আমি আগে থেকে তোমাদেরকে বলে দেবো। 30 মিনিট অ্যাপেও তোমাদের নোটিফিকেশন আগে থেকে চলে যাবে, আর তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও আমি বলে দেবো। যদি প্রয়োজন পড়ে, যদি ক্লাস নেওয়ার এত বড় হচ্ছে কি সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে আগে থেকে বলে দেবো। তো সেটা তোমরা সবাই কোঅপারেট করবে তো, বা ক্লাস করবে তো তোমরা সবাই? হ্যাঁ স্যার করবো একদম। হ্যাঁ স্যার। মানে হ্যাঁ স্যার। সরকারি ছুটি হ্যাঁ স্যার করতে তো হবেই। শুক্রবার হ্যাঁ, কিন্তু করতে একটা হবে। ছুটি আছে। হ্যাঁ, তো এটাই বলছি, যদি এই ছুটির দিনগুলো যদি আমি টাইম পাই, ঠিক আছে, সরকারি ছুটি যেগুলো, তো তাতে হচ্ছে কি তোমার আমি কিন্তু তোমাদেরকে ক্লাস করাতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে কিন্তু সিলেবাসটাকে টেনে শেষ করতে হবে, বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা আজকে স্যার শুরু করে দিই। ছুটি আছে এই হ্যাঁ, যাই শুক্রবার। হোক, তো যেটা আমার 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 দেখবো আমার শিডিউলে যদি ফাঁকা থাকে তাহলে আমি আগে থেকে তোমাদেরকে নোটিফাই করে দেবো। চলো, তো এবারে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বোটানির যে পড়াশোনা করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারতে, ঠিক আছে, তাতে কিন্তু আমরা ডিফারেন্ট যে সেল অর্গানাল, তো সেগুলো আমরা পড়ে নিয়েছিলাম, এবং সেল সম্বন্ধে আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। তো এই জন্য প্রথমের দিকটা আমি এখানে তোমাদেরকে জাস্ট এখানে টাইটেল গুলো আমি দিয়ে রেখেছি, ওগুলো বিস্তারিত লিখা নেই। তোমরা বলবে কি এইটুকু শুধু পড়লে হয়ে যাবে না? তো যারা তোমরা বোটানির ক্লাস করেছো বা যারা ক্লাস করোনি, ঠিক আছে, যারা ক্লাস করেছো তোমরা জানো যে আমরা সেল এবং সেল অর্গানেল সম্বন্ধে ডিটেলসে পড়াশোনা করেছি, তাই না? আর যারা ক্লাস করোনি, তোমরা যদি রেকর্ডেড ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নেবে। তো তাতে তোমরা সেলের যে ডিফারেন্ট তোমার হচ্ছে অর্গানেল রয়েছে বা সেলের যে টাইপস রয়েছে সেগুলো আমরা ডিসকাস অলরেডি করে নিয়েছি। তো এই জন্য আমরা এখানে আর সেল এবং অর্গানেলস এইগুলো আমরা বিশেষ কিছু ভাবে আমরা ডিসকাস না করে
একদম ডিফারেন্ট টিস্যু সিস্টেমে চলে যাব। ঠিক আছে, টিস্যু সিস্টেম কি কি দেখা যায়। হুম। তো সেক্ষেত্রে দেখো, তাও আমি এখানে জাস্ট টাইটেল গুলো এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের একটা সিকোয়েন্স থাকে সিলেবাস অনুযায়ী। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, যেটা আমরা বলেছিলাম যে ফসফোলিপিড বাইলেয়ার, এবং তোমার হচ্ছে কি প্রোটিন কোলেস্টেরল থাকবে, এবং এটা ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী একটা নমনীয় গঠন। ঠিক আছে, এটা মানে রিজিড নয়, এটা ফ্লেক্সিবল, এবং যার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো কি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। ঠিক আছে, যেহেতু আমি আগের দিন পড়িয়ে নিয়েছিলাম ভালো করে সেল ওয়াল স্ট্রাকচারটা, সেল মেমব্রেনের স্ট্রাকচারটা, এই জন্য আমি এখানে আর বেশি ডিফাইন করছি না। আচ্ছা, এবার এখানে কাজও আমরা দেখে নিয়েছিলাম যে কি কি কাজ করে, তো এখানেও সেই জিনিসগুলো বলা রয়েছে, আমি এক্সট্রা ভাবে আর রিপিট করছি না। আচ্ছা, সাইটোপ্লাজমের ক্ষেত্রেও তোমরা পড়েছিলে। ঠিক আছে, কি কোথায় দেখা, মানে সাইটোপ্লাজম হচ্ছে কি সেলের যে মধ্যে যে অংশটা থাকবে পুরোটাকে বলা হয় প্রোটোপ্লাজম, সেখান থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সেক্ষেত্রে তোমরা জানো যে সাইটোপ্লাজমের বিভিন্ন রকম কাজ রয়েছে। তারপর নিউক্লিয়াস আমরা পড়েছিলাম, নিউক্লিয়াসের হচ্ছে বিভিন্ন উপাদানগুলো আমরা পড়েছিলাম, রাইবোজোম সম্বন্ধে পড়েছিলাম, এন্ডোপ্লাজম রেটিকুলাম, তাদের দুটো টাইপস ছিল, স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, প্রত্যেকের কাজ পড়েছিলাম আমরা। গোলগি অ্যাপারেটাস। ঠিক আছে, যারা তোমরা ভাবছো যে স্যার তো স্কিপ করে চলে যাচ্ছে, ঠিক আছে, আমি মোটেও স্কিপ করছি না, যেহেতু আমরা বোটানি ক্লাসে আমরা পড়েছিলাম বলে আমি জাস্ট তোমাদেরকে এই তোমার হচ্ছে কি জাস্ট দেখিয়ে চলে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? কারণ আমরা পড়ে নিয়েছি হলো, যেটাকে আর মানে একই জিনিস বারবার ডিসকাস করার কোনো মানে হয় না, টাইম নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, লাইসোজোম তোমরা দেখেছিলে, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া আমরা পড়ে নিয়েছিলাম, প্লাস্টিড পড়েছিলাম আমরা, সেন্ট্রিওল, সাইটোস্কেলিটন আমরা পড়ে নিয়েছিলাম। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করবো। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু, এই জায়গা থেকে শুরু করবো। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা টিস্যু সিস্টেম নিয়ে আমরা শুরু করবো। তো তোমাদেরকে বলে রাখি যে টিস্যু বেসিক্যালি কি হয় না, তোমরা জানো যে যদি আমরা টাইপস অফ টিস্যু দেখি, তার আগে তোমরা জানো যে সেলগুলো একটা নির্দিষ্ট কাজের জন্য যখন অ্যাগ্রিগেট হয় তখন তারা টিস্যু তৈরি করে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ফাংশন করার জন্য অনেকগুলো সেল যখন একসাথে মানে জোটবদ্ধ হয় বা সেগ্রিগেটেড হয় তখন তারা টিস্যু ফর্ম করে। এবারে এই টিস্যু যদি আমরা দেখি, আমাদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ টিস্যু রয়েছে। তার মধ্যে একটা রয়েছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, তারপর হচ্ছে তোমার মাসেল টিস্যু, এবং হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথম যেটা টিস্যুটার নাম রয়েছে কি আমাদের এপিথেলিয়াল টিস্যু। তো এই এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা জানো যে আমাদের যে সমস্ত বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মানে অঙ্গ রয়েছে, অর্গান রয়েছে, তাদেরকে যে বাইরের দিক থেকে যে কভার করে রাখে যে আবরণ, সেটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু দ্বারা তাদের তৈরি হতে দেখে থাকি। তো এই জন্য এদের ক্ষেত্রে যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তো কি হয় না, ভেরি লিটিল ইন্টারসেলুলার স্পেস। ঠিক আছে, এদের মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না, বা থাকলেও খুবই স্মল থাকবে, ভেরি লিটিল থাকবে। আচ্ছা, বেসমেন্ট মেমব্রেনের উপর স্থাপন থাকে। আচ্ছা, তার পাশাপাশি তোমরা দেখতে পাবে কি না এখানে, না তোমার রক্তনালী অনুপস্থিত থাকে। আর পুষ্টিকালে কোথা থেকে আসবে, সংযোজক টিস্যু থেকে এরা নিউট্রিয়েন্ট গুলোকে কালেক্ট করবে। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে এপিথেলিয়াল টিস্যু গুলো পুনরুৎপাদন ক্ষমতা বেশি, রিজেনারেট করতে পারে। দেখবে আমাদের ধরো লিফ, মানে আমাদের ঠোঁট, দেখবে মাঝখানে মাঝখানে ওখানে লেয়ার গুলো উঠে যায়, দেখবে আবার নতুন করে তৈরি হয়ে যায়। তো এটা হচ্ছে কি তোমার রিজেনারেশন ক্ষমতাটা অনেকটা বেশি থাকে। আচ্ছা, এবার হচ্ছে কি এর টাইপসটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তোমরা জানো যে প্রথম যে টাইপসটা রয়েছে তার নাম কি সিম্পল এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে, সিম্পল এপিথেলিয়াম টিস্যু। তো যে ক্ষেত্রে তোমরা জানো যে এটা বেসিক্যালি শুধুমাত্র একটি প্রস্তর দিয়ে গঠিত হবে, এটা সিম্পল এপিথেলিয়াম টিস্যু। তারপর আমরা দেখতে পাই কি না স্ট্রাটিফাইড এপিথেলিয়াম টিস্যু 2 নম্বরে। ঠিক আছে, স্ট্রাটিফাইড তোমার হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। আচ্ছা, 3 নম্বরে আমরা কি দেখতে পাই না, তোমার হচ্ছে কি স্পেশালাইজড এপিথেলিয়াম টিস্যু। ওকে, তো দেখো এখানে আমরা প্রথমে একদিক থেকেই আমরা পড়ি, ঠিক আছে, কারণ বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যদি আমরা সিম্পল এপিথেলিয়াম টিস্যু দেখি, তাহলে ইন জেনারেল যদি ফাংশন দেখো, তাহলে এরা অ্যাবজর্পশন, সিক্রেশন এন্ড আল্ট্রাফিল্ট্রেশন, ঠিক আছে, অর্থাৎ ফিল্ট্রেশন আর কি, অর্থাৎ শ্বসন, নিঃসরণ এবং পরিশ্রবণ, এই 3টি কাজের জন্য সিম্পল এপিথেলিয়াম টিস্যু তৈরি হয়েছে। তো এদের দেখো একটা ছক করে দেওয়া হয়েছে যে সিম্পল এপিথেলিয়াম টিস্যুর ক্ষেত্রে 4টি টাইপ দেখতে পাচ্ছ। একটা তোমার যে সিম্পল স্কোয়ামাস, 2 নম্বর হচ্ছে কি সিম্পল কিউবয়েডাল, 3 নম্বর হচ্ছে সিম্পল কলামনার, এবং 4 নম্বর সিম্পল সিলিয়েটেড হচ্ছে কি তোমার কলামনার। তো এদের হচ্ছে কি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেভাবে কোশ্চেন দেয় সেটা হচ্ছে কি কোথায় অবস্থান করে। ঠিক আছে, বা খুব বেশি হলে তোমাদেরকে কাজগুলো দিতে পারে। ঠিক আছে, তবে আমরা এখানে গঠন, অবস্থান এবং কাজ 3টে জিনিস আমরা মেনশন করে দিয়েছি।
তো যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, এটা বেসিক্যালি আমাদের কিডনির যে বাউমেন ক্যাপসুল, ঠিক আছে, আমাদের ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম, ঠিক আছে, আমাদের যে অ্যালভিওলাই বাইথলি, এই সমস্ত জায়গায় সিম্পল এপিথেলিয়াল সিম্পল কোয়ামাস টিস্যু থাকবে। আর এই জন্য দেখো, যেহেতু যেখানে মানে যদি তুমি পজিশনটা মনে রাখো যে কোথায় থাকে, তাহলে তুমি ইজিলি কাজগুলো বলতে পারবে। যেমন দেখতে পাচ্ছ এখানে পরিশ্রবণ, শ্বসন, গ্যাস বিনিময়, এই কাজগুলো করে। আচ্ছা, সিম্পল কিউবয়েডাল যেটা দেখো যদি, তাহলে এটা দেখতে পাচ্ছ যে এটা কিডনি নালিকা, থাইরয়েড গ্রন্থি এবং তোমার হচ্ছে কি গ্রন্থির নালীগুলোতে অবস্থান করে। তো এরাও দেখতে পাচ্ছ যেহেতু কিডনি বা থাইরয়েড গ্রন্থিতে অবস্থান করছে, তাহলে শ্বসন কিংবা নিঃসরণ করা। সিম্পল করলাম না, এরাও দেখতে পাচ্ছ আমাদের ইউটেরাস, ঠিক আছে, পাকস্থলীর আস্তরণ, অন্ত্র, ঠিক আছে, তো এগুলোতে থাকে। তো এরাও দেখতে পাচ্ছ শ্বসন, নিঃসরণ, সুরক্ষা, মানে ওভারঅল কাজগুলো কিন্তু একই রকম, পজিশন গুলো আলাদা। আর যেটা সিলিয়েটেড কলামনার, এটা তোমরা মনে রাখবে যে আমাদের শ্বাসনালী এবং ফেলোপিয়ান টিউবস এই জায়গাতে থাকবে কি সিলিয়েটেড কলামনার, ঠিক আছে। তো এটা সিলিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছ বিশেষ কণার কে একই গতিতে মানে একই দিকে হচ্ছে কি তারা মুভ করাতে সাহায্য করে। চলো, এবারে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে সিম্পল এপিথেলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটাই লেয়ার দেখতে পাচ্ছ। আমি শুরুতেই তোমাদেরকে ডেফিনেশনে বলেছিলাম যে এরা হচ্ছে কি একক কোষস্তর দ্বারা গঠিত হয়, তো সিঙ্গেল লেয়ার দিয়ে গঠিত হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই যে একটা একটা করে সেল রয়েছে, ওই সেলটাকে এনলার্জ করে দেখানো হয়েছে যে এরকম দেখতে হয়। তার দেখতে পাচ্ছ যে সেলগুলো জাস্ট এইভাবে একটু এরকম করে উত্থিত হয়ে যায়, যে নিউক্লিয়াসটা ঠিক আপার পোর্শনে থাকে আর কি, দেখতে পাচ্ছ। তো এখানে নিউক্লিয়াস, তারপরে এটা বাইরের সেল মেমব্রেন, যে এরকম প্রত্যেকটা সেল জয়েন্ট হয়ে গিয়ে তারা হচ্ছে কি একটা সিম্পল এপিথেলিয়ার সিঙ্গেল লেয়ার তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই যে সিম্পল কলামনার যদি আমরা দেখি, যেটা আমরা এখানে বলছিলাম, তো সেখানে দেখতে পাচ্ছ এখানে এই সিলিয়া বা এরকম মাইক্রোভিলিও তৈরি করতে পারে, ঠিক আছে। এগুলো জাস্ট মানে আর্টিস্ট স্ট্রাকচার গুলোকে দেখানো হয়েছে যাতে আমরা বুঝতে পারি আর কি, ঠিক আছে। তো যাই হোক, এবারে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাটিফাইড। স্ট্রাটিফাইড এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে লেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছ 3, ঠিক আছে। তো এখানে বলছে যে একাধিক স্তর থাকবে এবং নিচের স্তর বিভাজনক্ষম এবং উপরের স্তর যেটা থাকবে কি প্রতিরক্ষামূলক, ঠিক আছে। তাহলে কি হবে, নিচের স্তরটা আছে ডিভিশন করবে, আর যেটা বাইরের দিকে থাকবে যে লেয়ারটা, সেটা হচ্ছে তোমার প্রতিরক্ষামূলক, অর্থাৎ প্রোটেক্টিভ লেয়ার হিসাবে কাজ করবে। এরও ভাগ থাকে, দেখতে পাচ্ছ স্ট্রাটিফাইড স্কোয়ামাস, হ্যাঁ, যেটা ক্যারাটিনেটেড হয়। আবার স্ট্রাটিফাইড কোয়ামাসের হচ্ছে আবার নন ক্যারাটিনেটেড। ক্যারাটিন মানে তোমরা জানো, তো যেহেতু হচ্ছে ক্যারাটিনেটেড মানে আমাদের ত্বকে থাকবে, কি করে না দেখতে পাচ্ছ যান্ত্রিক ক্ষয় প্রতিরোধ করবে। আর যদি নন ক্যারাটিনেটেড স্ট্রাটিফাইড স্কোয়ামাস যদি আমরা দেখি, তাহলে আমাদের ভেজাইনা, খাদ্যনালী, ঠিক আছে, মুখগহ্বর বা বাকাল কেভিটি, এগুলোতে থাকে। তো এরা বেসিক্যালি হচ্ছে কি সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ যে স্ট্রাটিফাইড তোমার হচ্ছে কিউবয়েডাল বা কলামনার, এটা বেসিক্যালি কি হয় না, তোমরা বৃহৎ গ্রন্থির নালী, যেটা সুরক্ষা এবং নিঃসরণে সাহায্য করে। আর ট্রানজিশনাল যে এপিথেলিয়াম, এটাও আমাদের কথায় থাকে ইউরেটার, মূত্রথলি, ঠিক আছে। তো এগুলোতে হচ্ছে প্রসারণ এবং সংকোচনে সাহায্য করে। তো তোমরা হচ্ছে কি যদি এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে না পারো, তাহলে বিশেষত এদের যে পজিশন গুলো মনে রাখবে। পজিশন মনে রাখলেই তোমরা কাজগুলো কিন্তু মনে রাখতে ইজিলি পারবে, ঠিক আছে। আমি জানি এগুলো হয়তো তোমাদের কষ্ট মনে হতে পারে, ঠিক আছে, বিশেষ করে যারা বোটানি স্টুডেন্ট আছো। তো সেক্ষেত্রে কারণ কিছু করার নেই, এগুলো হচ্ছে টাইপস গুলো হচ্ছে পজিশন গুলো একটু মনে রাখতে হয়, কারণ অনেক সময় দেখবে স্পেসিফিক্যালি কোন একটা তোমার হচ্ছে কি এপিথেলিয়াল টিস্যুর নাম দিয়ে দিবে, তার পজিশন গুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। এরকম বিগত বিভিন্ন প্রশ্নতে আমি দেখেছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখো, এবারে স্পেশালাইজড এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা গেন্ডুলার, একটা সিলিয়েটেড এবং একটা নিউরো এপিথেলিয়াম। তো গেন্ডুলার এপিথেলিয়ামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বেসিক্যালি বৈশিষ্ট্য কি, গেন্ডুলার মানে বুঝতে পারছো যে এখানে নিঃসরণ ঘটবে, ঠিক আছে, সিক্রেশন হবে, ঠিক আছে। তো এই জন্য এটা থাইরয়েড বা ঘর্মগ্রন্থি এগুলোতে থাকবে। সিলিয়েটেড এপিথেলিয়াম যেটা সিলিয়া এবং তোমার হচ্ছে কি তোমার সিলিয়া যুক্ত হবে, এটা শ্বাসনালী কিংবা ডিমোনালীতে থাকবে। আর নিউরো এপিথেলিয়াম নামই বুঝতে পারছো যে এরা সংবেদনশীল, স্নায়ুর সংকেত গ্রহণ করে, এই জন্য এরা আমাদের যে স্কিনের যে রিসেপ্টর গুলো থাকে তাতে থাকবে। আচ্ছা, এবার যদি ওভারঅল যদি আমরা এপিথেলিয়াল টিস্যু যদি ফাংশন দেখি, তাহলে দেখতে পেলে তোমরা একটা প্রোটেক্টিভ কাজ করতে পারে, একটা অবজর্পশন করতে পারে, একটা সিক্রেশন, ঠিক আছে, এবং হচ্ছে এক্সক্রিয়েশন করতে পারে বা সেন্সারি পারসেপশন করতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি তোমার আপাতত এদের ওভারঅল ফাংশন যদি আমরা এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে দেখি। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যাদের এই বিভিন্ন টাইপসের যে এপিথেলিয়াল টিস্যু মনে রাখতে তোমাদের অসুবিধা হলো,
বা তোমরা ভাবছো যে এতগুলো সার মনে রাখবো কি করে, তো সেগুলো যদি তোমরা না পড়ো তাহলে তোমরা এই টেবিলটা পড়তে পারো। এটা সারাংশ করে দেওয়া হয়েছে যারা হচ্ছে কি তোমার একটু ফাঁকিবাজ টাইপের, যারা কম পড়তে চায় বা যারা হচ্ছে কি একটু শর্টকাট বা একটু সামারাইজ করতে চায়, তো তাদের জন্য হচ্ছে কি এই ফাঁকিবাজি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা হচ্ছে কি একটু মনে রাখতে পারো যে তোমার হচ্ছে কি সিম্পল স্কোয়ামাস, সিম্পল পিভোডাল, সিম্পল কলামনার, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এবং ট্রানজিশন, এইগুলোর হচ্ছে কি তোমার ট্রানজিশনাল, এটা এগুলোর হচ্ছে অবস্থানগুলো তোমরা মনে রাখবে এবং কাজগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, তো এখানে যদি কোশ্চেন আসে তাহলে এর মধ্যে থেকেই চলে আসবে। ঠিক আছে, তো এখানে তোমরা এই সারাংশ টেবিলটাকেও শুধু মনে রাখতে পারো। চলো এবার নেক্সট যে টিস্যু সিস্টেম আমরা দেখবো সেটা হচ্ছে দেখো কানেকটিভ টিস্যু। ঠিক আছে, কানেকটিভ টিস্যু, তো কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি কি হয় না, যারা হচ্ছে কি তোমার সংযোগ রক্ষা করবে, তাই না, বিভিন্ন হচ্ছে কি টিস্যুকে বা বিভিন্ন অঙ্গের মধ্যে একটা সংযোগ সূত্র স্থাপন করবে। কেন সংযোগ সূত্র স্থাপন করবে না, তার কারণ হচ্ছে যাতে পুষ্টি সরবরাহ করতে পারে, ডিজিজ হচ্ছে কি তোমার রেজিস্ট্যান্স করতে পারে, ক্ষত নিরাময় করতে পারে। কি বলছি বুঝতে পারলে? তাহলে আপাতত এই সমস্ত কাজের জন্য আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা 212 জন হচ্ছে জয়েন করেছে। ঠিক আছে, প্রায় হচ্ছে কি আমাদের 400 জন ছাড়িয়ে গেছে, তাই তো 400 জন ছাড়িয়ে গেছে, কিন্তু হচ্ছে 212, কালকের তুলনায় রেশিওটা আজকে কম। কারণ কি, আজকে কিছু স্পেশাল ওকেশন আছে? আইপিএল তো শেষ হয়ে গেছে না, চলছে? কালকে তো শেষ হয়ে গেল মনে হয়। না না, শেষ হয়ে গেছে কালকে, কালকে শেষ হয়ে গেছে। কালকে শেষ হয়ে গেছে তো, যাই হোক জানি না কেন। তো আপাতত আমাদের সংখ্যা দাঁড়িয়েছে 403, এখানে আছে আপাতত হচ্ছে কি 208। যাই হোক, এবারে দেখো, তাহলে এবার দেখতে পাচ্ছ যে এখানে তোমরা প্রধান বৈশিষ্ট্য যদি দেখো এখানে কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে, তাহলে বিশেষত হচ্ছে কি এখানে কোষের মধ্যবর্তী ফাঁকা স্থান থাকে, যেটাকে আমরা বলি এবং যাকে হচ্ছে কি বলে ফাঁকা স্থান থাকে, এবং সেখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স হচ্ছে কি অবস্থান করে। ঠিক আছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আমরা দেখতে পাই। আচ্ছা, এই ম্যাট্রিক্সে হচ্ছে কি বিভিন্ন ধরনের ফাইবার থাকতে পারে বা বিভিন্ন প্রকার তরল থাকতে পারে। ঠিক আছে, আর তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে রক্তনালী থাকবে, যেটা আগের ক্ষেত্রে মানে এপিথেলিয়াল ক্ষেত্রে ছিল না। এখানে হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি রক্তনালী থাকবে। আচ্ছা, এবার হচ্ছে কি কোষের ধরন এবং ম্যাট্রিক্সের উপস্থিতির উপর ভিত্তি করে এদেরকে আমরা ভাগ করি। ঠিক আছে, প্রথম দেখতে পাচ্ছ এখানে আহ মানে তোমার হচ্ছে কি কানেকটিভ টিস্যু প্রপার বা সাধারণ সংযোজক টিস্যু হিসাবে আমরা বলছি। ঠিক আছে, কানেকটিভ টিস্যু প্রপার বা সাধারণ হচ্ছে কি সংযোজক টিস্যু। তো এর মধ্যে তোমরা যদি উদাহরণ দেখো তাহলে এরিওলার টিস্যু। ঠিক আছে, এরিওলার টিস্যু দেখতে পাচ্ছ যে পয়েন্টে করে দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলোর হিসাবেই তোমরা মনে রাখবে। তো এরিওলার টিস্যুতে আমরা দেখতে পাবো কোথায় গঠন কেমন হয় না, এরা ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফাজ, মাস্ট সেল, কোলাজেন, ইলাস্টিন ফাইবার, এইগুলো নিয়ে একটা এরিওলার টিস্যু তৈরি হয়। থাকে কোথায়, আমাদের চামড়া ঠিক নিচে থাকে। ঠিক আছে, দেখবে তোমরা, যাই হোক এটা উদাহরণ বলবো না কারণ অনেকে আবার ঘৃণা করবে, যাই হোক। তো সেক্ষেত্রে দেখো এই এরিওলার টিস্যুটা বেসিক্যালি আমাদের চামড়ার নিচে। ঠিক আছে, তো এটা অবস্থান করে। তো এটা কার্যটা আছে কি, মানে কাজ কি করে না, তোমরা হচ্ছে দেখো অঙ্গগুলোকে স্থিতিস্থাপকতা বা সমর্থন প্রদান করে। ঠিক আছে, যাতে ইলাস্টিসিটি হচ্ছে কি মেনটেন থাকে, তো সেই জন্য এরিওলার টিস্যু গুলো অবস্থান করে। তারপরে দেখো এই কানেকটিভ টিস্যু প্রকারের আন্ডারে আর একটা টিস্যু থাকে, সেটাকে বলা আছে এডিপোস টিস্যু। তো এডিপোস টিস্যুটা আছে কি তোমরা কি দেখতে পাবে যে গঠনটা কি এডিপোসাইট বা ফ্যাট কোষ নিয়ে গঠিত হয়। ঠিক আছে, দেখবে অনেকে দেখবে চামড়া এটা নিচে থাকে এবং সেটা এতটাই হচ্ছে জমা হয়ে যায়, সেটা ফেটে ফেটে যায় চামড়া, দেখবে অনেকটা সময় মানে দেখবে এটা দাগের স্যার মতন সৃষ্টি হয়ে কোলাজেনটা যায়। কোথায় থেকে স্যার, কোলাজেনটা? কোলাজেনটা আছে তোমার বললাম যে এই তোমার এরিওলার টিস্যুতে পাওয়া যাবে কোলাজেন ফাইবার। না মানে কোলাজেন টিস্যুটা কোথায় থাকে মানে সেটাই বলছি। কোলাজেন টিস্যু নয়, এরিওলার টিস্যুর মধ্যেই থাকবে আর কি। এরিওলার টিস্যুগুলো ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফাজ, মাস্ট সেল, কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার এগুলো নিয়ে গঠিত হয়। কি বলা বুঝতে পারলে? চলো এবার দেখো এই যে এডিপোস টিস্যু যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে কি তাহলে শুধু কি ত্বকের নিচে থাকে না, এরা কিডনির চারপাশেও থাকতে পারে, কিংবা দেখবে হাড়ের হচ্ছে মজ্জায় থাকে। ঠিক আছে, আচ্ছা কাজ কি করে দেখো, শক্তি সঞ্চয় এবং হচ্ছে কি তোমার উত্তাপ সংরক্ষণ, অঙ্গ রক্ষা। ঠিক আছে, এগুলো কাজ করে। আর একটা রয়েছে দেখো ডেন্স কানেকটিভ টিস্যু, এটা শুধুমাত্র দেখো কোলাজেন ফাইবার দ্বারাই গঠিত হয়, ডেন্স। তো এটা আবার দু প্রকারের হয়, একটা ডেন্স রেগুলার, ডেন্স ইরেগুলার। তো এই ডেন্স রেগুলারটা কোথায় থাকে না, ডেন্স রেগুলার দেখো ফাইবারটা হচ্ছে সমান্তরাল ভাবে থাকে, এটা থাকবে কোথায়, টেন্ডন এবং লিগামেন্ট। টেন্ডন তোমরা জানো, আর লিগামেন্ট কাকে বলেও তোমরা জানো। লিগামেন্ট হচ্ছে কি তোমার আমাদের হাড়ের সঙ্গে মানে বোন টু বোন যে জয়েন্ট, সেখানে তুমি লিগামেন্ট পাবে। আর টেন্ডনটা পাবে কোথায়, বোন এবং হচ্ছে তোমার মাসেল। ঠিক আছে,
মাসেলের মধ্যে হচ্ছে কি তোমার যে কানেক্টিভিটি, সেটার জন্য দায়ী কি এই টেন্ডন। তো দেখতে পাচ্ছ এই টেন্ডন কিংবা লিগামেন্ট এরা বেসিক্যালি দেখো ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু নিয়ে গঠিত হয়। আর ডেন্স ইরেগুলার যেটা আমাদের ডার্মিস, ডার্মিসটা তৈরি হয়, ঠিক আছে। ফাইবার এলোমেলো গুলো থাকবে এবং আমাদের ডার্মিস, ঠিক আছে, ডার্মিস লেয়ারে আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে তরল সংযোগ টিস্যু মানে ফ্লুইড কানেক্টিভ টিস্যু, মানে এটা হয়ে গেল কি, এটা দেখতে পেলে যে তোমার হচ্ছে কি কানেক্টিভ টিস্যু প্রপার। এবার হচ্ছে কি কানেক্টিভ টিস্যু হচ্ছে কি তোমার বললাম কি ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ফ্লুইড মানে তরল, তোমরা বুঝতে পারছো। এর আন্ডারে থাকবে কি ব্লাড থাকবে এবং কে থাকবে না লিম্ফ থাকবে, ঠিক আছে, লিম্ফ। তো এই যে ব্লাডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে যদিও আমরা এটাকে আলাদা করে আমাদের পড়াশোনা হবে, কারণ ফিজিওলজিতে তোমাদের রয়েছে, ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম। তো সেখানে আমরা ডিটেলসে পড়বো। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ যে ব্লাডের আন্ডারে দুটো জিনিস থাকে, একটা প্লাজমা এবং প্লেটলেট, সরি তোমার হচ্ছে কি ব্লাড কর্পাসি। তো এদের যদি পার্সেন্টেজ জানো তোমরা সবাই, 55% হচ্ছে কি তোমার প্লাজমা থাকবে আর 45% হচ্ছে ব্লাড কর্পাসেল থাকবে। তো দেখতে পাচ্ছ যে ডেফিনেশন এন্ড ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স অফ ডিফিউশন, অসমোসিস, ডায়ালাইসিস, আলট্রাফিল্ট্রেশন, অ্যাবজর্পশন এন্ড তোমার হচ্ছে কি অ্যাডজর্পশন, এই জিনিসগুলো আমরা হচ্ছে কি করবো আর কি, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার দেখতে পাচ্ছ এখানে যে প্রথমে হচ্ছে ডিফিউশন, ঠিক আছে। ডিফিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, এই ধরনের আচরণ করলে কিছুই হবে না। আমি এখান থেকে লেফট করিয়ে দেবো আর কি, আইডেন্টিফাই করার পরে লেফট করিয়ে দিতে হবে, আর কিছু না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে ডিফিউশন যেটা রয়েছে, তো ডিফিউশন সম্বন্ধে তোমরা কম বেশি সবাই জানো, ঠিক আছে। তো এই জায়গাগুলো কুনাল আছো, কুনাল না লেফট করে গেছে, কুনাল স্যার আছো? বলছি এটা কি টোটালটাই 12 এর এই এই পোর্শনটা আমি দেখিনি আজকে সিলেবাসটা। এটা সবারই ডিফিউশন, সবাইকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে ছেলেটা জি কি নাম স্যার। ছিল গো, কুনাল তো? কুনাল আছে তো? এটা এইগুলো হ্যাঁ স্যার পড়াতে হবে, আছি। এইগুলো কনসেপ্টটাকে পড়িয়ে দিতে হবে। দেখো তাহলে ডিফিউশন হচ্ছে কি জিনিস, কারণ এগুলো আমাকে কনসেপ্ট না বোঝালে তোমরা বুঝতে পারবে না। তো ডিফিউশন হচ্ছে কি জিনিস দেখো, যে যখন দুটো হচ্ছে কি তোমার কনসেন্ট্রেশন যদি ডিফারেন্স থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, দুটো কনসেন্ট্রেশন যদি কোনো সলিউশনের যদি ডিফারেন্স থাকে, তাহলে হাই কনসেন্ট্রেশন থেকে কম লো কনসেন্ট্রেশনের দিকে কি হবে, তার আগে তোমাকে জানতে হবে যে সলিউশন, ঠিক আছে। সলিউশন কি জিনিস না, সলিউশন হচ্ছে কি তোমার দ্রবণ, যেটাকে আমরা বাংলায় বলি। এটা দুটো জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে তোমার দ্রাবক আর এটা তোমার হচ্ছে দ্রাব্য, এই দুটো নিয়ে গঠিত হয়। তো দ্রাবক মানে হচ্ছে কি তোমার সলিউট, ঠিক আছে, আর দ্রাবক মানে হচ্ছে কি সলভেন্ট। তো এই সলিউট এবং সলভেন্ট নিয়ে সলিউশন তৈরি হয়। এবারে যখন হচ্ছে কি দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকবে, ঠিক আছে, তখন কি হয় না, আমরা দেখতে পাই কি, সাবিনা বাবা তুমি রিলেটেড হচ্ছে কি কিছু কথা বলো। তুমি হঠাৎ করে যদি ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে জিজ্ঞাসা করো, তাহলে তো সমস্যা হয়ে যাবে না। বুঝতে পেরেছো তো? যখন যেটা পড়াচ্ছি সেই রিলেটেড বললে তখন ঠিক আছে, বুঝতে পারলে। আনরিলেটেড বললে হচ্ছে কি আমি সেগুলোকে আবার টপিক থেকে বেরিয়ে আবার বলতে হবে, বুঝতে পেরেছো তো? দেখো এবার দেখো তাহলে স্যার সলিউশন। স্যার আগেই জিজ্ঞেস করেছিলাম যে স্যার মানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। দেখো তাহলে সলিউশন বা দ্রবণ এটা দুটো হয়, একটা সলিউট এবং সলভেন্ট, দ্রাবক এবং দ্রাব্য। এবারে কি বললাম, ডিফিউশনের ক্ষেত্রে যখন কি হয় না, যখন দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের কোনো দ্রবণ থাকে, তাহলে সেক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে কে যাবে না, এই সলিউট, ঠিক আছে, বা দ্রাবক কি করে মুভ করবে, যে সমান তৈরি করার চেষ্টা করে, এতে কোনো এটিপি খরচা হয় না, যেহেতু হাই থেকে লো কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে। যেমন তোমরা উদাহরণ তো দেখতে পাও, পারফিউমের গন্ধ ছড়িয়ে পড়া। এবার দেখো এখানে বৈশিষ্ট্যকে আমরা কি দেখতে পাই না, এখানে হচ্ছে কি দেখো এটি ঘনত্ব প্রবণতার নিম্ন দিকে, অর্থাৎ ডাউন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ তোমরা দেখতে পাও যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। তাহলে ডাউন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে তোমরা মানে গুলিয়ে ফেলবে না। তাহলে এটা মানে কি হাই টু লো, হাই টু লো, ঠিক আছে, লো এর দিকে যাবে। আর এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি লো থেকে হাই, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে কোনো সেই পারমেবল মেমব্রেনের প্রয়োজন পড়ে না। এখানে পেশি পদ্ধতি, কোনো এটিপি খরচা হয় না, নো এটিপি, ঠিক আছে, কোনো এটিপি খরচা হয় না। আচ্ছা, এবং গ্যাস এবং তরল কিংবা দ্রবণের লোহিত পদার্থের ক্ষেত্রে ঘটে থাকে। আচ্ছা, এবারে তোমরা যদি ডিফিউশনের টাইপস দেখো, তাহলে এটা বেসিক্যালি দুটো টাইপস, একটা দেখো সিম্পল ডিফিউশন, এটা ফেসিলিটেড ডিফিউশন, ঠিক আছে। তো সেখানে দেখো যে সলভেন্টটা কি স্যার, এই তাহলে হচ্ছে কি তুমি আর মানে সমস্যা হয়ে যাবে। তো সলভেন্ট তো বললাম আমি, সলিউশন মানে হচ্ছে দ্রবণ, দুটো জিনিস নিয়ে গঠিত হয়, দ্রাবক, এই জিনিসগুলো কনসেপ্ট না থাকলে তো মহা মুশকিল হয়ে যাবে বাবা। এগুলো পড়তে হবে একটু। তুমি এগুলো পড়োনি কেন, তুমি সকাল থেকে এগুলো পড়োনি কেন? বকা দেবো আমি নাকি? এগুলো তো আর হচ্ছে কি তোমার স্কুলের মতন তো বকা দিলে হবে না।
তোমাকে পড়তে হবে তো, এগুলো বলেছিলাম তো আমি কালকে, বলিনি যে তুমি হচ্ছে কি তোমার এই দুটো চ্যাপ্টার যেগুলো পড়ানো হবে রিলেটেড জিনিসগুলো হচ্ছে কি তোমার ঘরে পড়ে নিতে হবে। তো সলিউশনের ক্ষেত্রে হচ্ছে কি যদি তুমি দ্রাবক সলিউট আর হচ্ছে সলভেন্ট এইগুলো মানে না বুঝতে পারো তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে, তাই না? এগুলো মহা মুশকিল হয়ে যাবে বাবা। যাই হোক দেখো, তাহলে সিম্পল ডিফিউশন কি জিনিস না, এখানে দেখতে পাচ্ছ যেটাকে আমরা সরল বেপন বলি, ঠিক আছে? এখানে আমরা কোনো মানে ঝিল্লি কিংবা বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই যখন ডিফিউশনটা হয়, ঠিক আছে, দুটোর মধ্যে যখন হচ্ছে কি তোমার কোনো 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 বাহ্যিক সাহায্য লাগবে না, কোনো ঝিল্লি লাগবে না, ঠিক আছে। আচ্ছা আর কি না তোমার তোমরা দেখতে পাচ্ছ যে ফেসিলিটির ক্ষেত্রে কি হয় না, এখানে দেখো হাই টু লো, ঠিক আছে, হাই টু লো এর দিকে যাবে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলছে যে ঝিল্লির মধ্যস্থ প্রোটিন বা চ্যানেল, ঝিল্লি বলতে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তার মধ্যে যে কেরিয়ার প্রোটিন কিংবা চ্যানেল থাকে তাদের সাহায্য নিয়ে হাইট থেকে লো এর দিকে যদি যায় তাহলে সেখানে হচ্ছে কি আমরা দেখবো কি স্যার ফেসিলিটি। হ্যাঁ স্যার বলছি কি ফেসিলিটেড ডিফিউশনটা কি এক প্রকার অ্যাক্টিভ হচ্ছে ট্রান্সফার, মানে এটা কি একটি ট্রান্সপোর্ট কেন হবে, এটা হাই থেকে লোতে যাচ্ছে তো, উফ, এখানে এটিভি কেন লাগবে, একটি ট্রান্সপোর্ট কেন হবে? দেখো এখানে হচ্ছে কি শুধুমাত্র পার্থক্যটা, প্রোটিন লক করে? আরে বাবা এখানে হচ্ছে কি প্রোটিন হচ্ছে কি জাস্ট চ্যানেল হিসাবে বা কেরিয়ার হিসাবে কাজ করছি, ওর মধ্য দিয়ে যাচ্ছে। আর এখানে তোমরা দেখতে পেলো কারোর মাধ্যম লাগছে না, এখানে এখানে মাধ্যম নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এবার দেখো এখানে বলছি এবার মানবদেহের শারীরিক গুরুত্ব, এখানে কি আমাদের গুরুত্ব রয়েছে এই ডিফিউশনের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে কি আমাদের শ্বসনতন্ত্রে, ঠিক আছে, আমাদের দেখতে পাচ্ছ যে এলভিওলাই থেকে রক্তে অক্সিজেন প্রবেশ করে, আবার রক্ত থেকে CO2 কে বের করতে ডিফিউশন সাহায্য করে, ঠিক আছে। রক্ত এবং কোষের মধ্যে যখন হচ্ছে কি O2 CO2 যখন আদান প্রদান ঘটে বা পুষ্টি উপাদান যখন বা কোনো রেশন পদার্থ যখন আদান প্রদান ঘটে তাতেও কিন্তু ডিফিউশন অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। নিউরনের ক্ষেত্রে বলছি দেখো যে নিউরো ট্রান্সমিটার ছড়িয়ে পড়তে সাহায্য করে ডিফিউশন, ঠিক আছে। কিডনির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কোনো ছোট আণবিক পদার্থ ডিফিউশনে সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রে হিউম্যান সিস্টেমে ডিফিউশন কিন্তু অনেক জায়গায় কিন্তু কাজ করছে। এবারে এই স্যার ডিফিউশন সাইনেপটিক নিউজটা কি স্যার? সাইনেপটিক ক্লেফট বলতে হচ্ছে কি যখন তোমরা দেখো যে একটা মানে দেখবে হচ্ছে কি যে একটা নিউরনের যে মানে নিউরনের যে টার্মিনাল, ঠিক আছে, শেষ প্রান্ত, তখন কি হয় না মানে যখন নিউরনের শেষ প্রান্ত মানে অ্যাকশনের যে লাস্ট অঞ্চলটা, তখন এইরকম করে হচ্ছে ব্রাঞ্চ বা এরকম করে তৈরি করে না, ওইটাকে আমরা সাইনেপটিক ক্লেফট, হ্যাঁ ঠিক আছে। তো সেখানে হচ্ছে কি হ্যাঁ নিউরো মানে ট্রান্সমিটারকে যেখান যাতে, থেকে অ্যাসিটাইল কোলিন বেরোয়। হ্যাঁ, তো এরা কি করে যাতে প্রপারলি হচ্ছে কি তোমার নিউরো ট্রান্সমিটারটাকে স্প্রেড করতে পারে, সেখানেও কিন্তু ডিফিউশন কাজ করে। এবারে এই ডিফিউশনটাকে কিছু ফ্যাক্টর রয়েছে যারা এফেক্ট করতে পারে, যেমন দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি ঘনত্ব পার্থক্য, যত বেশি ঘনত্ব পার্থক্য হবে তত ভালো ডিফিউশন হবে, বুঝতে পারলে। যত বেশি কনসেন্ট্রেশন কারো যদি বেশি কম বেশি যদি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন ডিফিউশন রেটটা ভালো হবে। তাপমাত্রা বাড়লে ডিফিউশন ভালো হবে। অণুর আকারের সাইজ যদি হচ্ছে ছোট হয় তাহলে ডিফিউশন রেটটা বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে। ঝিল্লি মানে হচ্ছে মেমব্রেন যদি থাকে তাহলে সেখানে মেমব্রেন যত বেশি পাতলা হবে সেখানে তোমার হচ্ছে ডিফিউশন রেটটাও বেশি হবে, ঠিক আছে। আবার যেখানে বলছে যে পৃষ্ঠ এলাকা পরিমাণ যদি বেড়ে যায় মানে সারফেস এরিয়া যদি হচ্ছে বেশি হয় তাহলে সেখানেও কিন্তু ডিফিউশন রেটটা বাড়বে, সারফেস এরিয়া বাড়লে ডিফিউশন রেট বাড়বে। বুঝতে পারছো তো সবাই, বোঝা যাচ্ছে তো? কি গো, এবার বুঝতে পারছো সবাই? হ্যাঁ 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 চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা পড়বো কি অসমোসিস। অসমোসিসের ক্ষেত্রে কি হয় না, অসমোসিসের পার্থক্যটা হচ্ছে কি শুধুমাত্র দেখো একটা সেমি পারমেবল মেমব্রেন লাগবে, সেমি পারমেবল মেমব্রেন যে দুটো কনসেন্ট্রেশন লাগবে। ধরো আমি এ একটা সলিউশন নিলাম, বি একটা সলিউশন নিলাম। এবারে এই এর সলিউশন যদি বেশি থাকে এবং বি সলিউশন যদি হচ্ছে কি তোমার কম থাকে, ঠিক আছে, এর যদি বেশি থাকে বি যদি কম থাকে, তখন কি হবে, তাহলে আমি আমি কম বেশি বলছি কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, তখন কি হবে এই বি থেকে এর দিকে কে যাবে না, এই যে সলিউশনের মধ্যে যেটা সলিউট থাকে সেটা যাবে না, সলভেন্টটা যাবে। কেন সলভেন্টটা এর বেশি, যার কনসেন্ট্রেশন হচ্ছে কি তোমার কম তার সলভেন্টটা বেশি, সরি তো হ্যাঁ সলভেন্টটা বেশি, সে কি করবে বিয়ের দিকে যাবে। অর্থাৎ যদি বাংলায় বলি আমি, যদি বাংলায় বলি যে যদি হচ্ছে কি দুটো বিষম ঘনত্বের যদি তরল নিই আমি এবং তার মাঝখানে যদি একটা অর্ধবর্ধ পর্দাকে দিই তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে যাবে, কে যাবে না দ্রবণের যেটা হচ্ছে কি দ্রাব্য সেটা যাবে কোন দিকে না বিয়ের দিকে, দিয়ে সমান ঘনত্ব করার চেষ্টা করবে। এটাকেই আমরা বলি অসমোসিস বা ডিফিউজ, অসমোসিস বা তোমার হচ্ছে কি কি গো অভিস্রব, ঠিক আছে, অভিস্রব। এবার দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কোনো শক্তি লাগে না, তো এই জন্য এটাকে আমরা পেসিভ প্রসেস বলছি, এটাও কিন্তু অ্যাক্টিভ নয়, কারণ এখানেও কিন্তু কোনো এটিপি লাগে না বা কোনো এটিপি খরচ হয় না, ঠিক আছে। তো এই জন্য এটাকেও আমরা কি বলবো, ইট ইজ ওয়ান টাইপ অফ পেসিভ প্রসেস,
ডিউ টু নো রিকোয়ারমেন্ট অফ এনি এটিপি। চলো নেক্সট দেখো, এবার বলছে যদি এক্সাম্পল দেখি আমরা, তাহলে শুধুমাত্র যে আমাদের শরীরের মধ্যে ঘটে তা নয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রক্তকোষকে বিশুদ্ধ জলে রাখতে জল জল কি করে না ঢুকে ফুলে কোষটা ফুলে যায়। তারপর হচ্ছে গাছের শিকড়, যেটা এটা প্ল্যান্টের ক্ষেত্রে বলা রয়েছে, যদিও আমরা হিউম্যান ফিজিওলজি পড়ছি। আচ্ছা, তার পাশাপাশি দেখো কিডনির ক্ষেত্রে আমাদের নেফ্রনের মাধ্যমে ওয়াটার কিংবা হচ্ছে যে সমস্ত এক্সক্রিটরি মেটেরিয়াল গুলো চলাচল করতে পারে। আচ্ছা, এবার এই অসমোসিসকে দেখো আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। একটা দেখো এন্ডোসমোসিস, একটা এক্সোসমোসিস। কাকে বলে? আমি একটা দ্রবণ নিলাম, সেই দ্রবণে একটা সেলকে রাখলাম, সেই সেলের যদি কনসেন্ট্রেশন যদি বেশি হয়, এটা একটা সেল, তার কনসেন্ট্রেশনটা বেশি, কার সাপেক্ষে বেশি না দ্রবণের সাপেক্ষে বেশি, তাহলে এই দ্রবণের কনসেন্ট্রেশন বেশি কম আছে, তাহলে তখন কি হবে না কি হয় না তোমরা এন্ডোসমোসিস ঘটবে, অর্থাৎ কম থেকে বেশি দিকে যাবে। এই যে দেখতে পাচ্ছ যখন হচ্ছে তাহলে কোনো একটা সেলকে কম ঘনত্ব, মানে যেটাকে আমরা বলি হাইপোটোনিক সলিউশন, কি বলা হয়? হাইপোটোনিক, বা এটাকে আমরা কি বলি লঘু সারক। লঘু সারক যদি দ্রবণের মধ্যে রাখি, তাহলে কি হবে না কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে মানে সেলের দিকে যাবে, কারণ বাইরের সাপেক্ষে সেলের হচ্ছে হাইপারটোনিক কন্ডিশন হয়ে যাচ্ছে, তাহলে হাইপো থেকে হাইপারের দিকে যাবে মানে এন্ডোসমোসিস হবে। ঠিক আছে, তাহলে কোষের মধ্যে জল ঢুকবে এবং সেলটা এনলার্জ হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে, ঠিক আছে, টার্জিড হয়ে যাবে, টার্জিড হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলছি? এন্ডোসমোসিস বলছি। এর অপোজিটটা কি হবে? এবার অপোজিটটা কি? আমি কি করলাম, একটা সেলকে নিলাম, যে তাকে হচ্ছে কি আমি সেলটাকে কি করলাম না হাইপারটোনিক সলিউশনে দিলাম, এই সেলটাকে কি করলাম? হাইপারটোনিক সলিউশন। তাহলে হাইপারটোনিক সলিউশন মানে কার সাপেক্ষে? সেলের সাপেক্ষে। তাহলে সেলের হাইপার মানে সেলের মানে বাইরে কনসেন্ট্রেশনটা আছে বেশি, সেলের হচ্ছে কম, তখন সেল থেকে জলটা বেরিয়ে যাবে, দিয়ে আলটিমেট সেলটা চুপসে যাবে, অর্থাৎ সেলটা শ্রিঙ্ক হয়ে যাবে বা ফ্লেসিড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগেরটাকে টার্জিড হয়ে গেছিল, টার্জিড, আর এটা হচ্ছে তোমার ফ্লেসিড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেলের ক্ষেত্রে যে সেলের মেমব্রেনটা, সেটা হচ্ছে কি সেমি পারমেবল মেমব্রেন হিসাবে কাজ করবে, দিয়ে কি করছে না যখন সেলের মধ্যে জল ঢুকছে তখন আমরা এন্ডোসমোসিস বলছি, যখন বেরিয়ে আছে তখন তাকে আমরা এক্সোসমোসিস বলছি। আচ্ছা, শুভম পাল বলছে পারমেবল মেমব্রেন সেমি পারমেবল মেমব্রেনের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, পারমেবল মেমব্রেন মানে যে মেমব্রেন দিয়ে হচ্ছে কি সবকিছু যেতে পারে, একটা সলিউশনে সলিউট এবং সলভেন্ট সবটাই যেতে পারে। ঠিক আছে, তখন তাকে বলবো পারমেবল মেমব্রেন। সেমি পারমেবল মেমব্রেনের ক্ষেত্রে যখন কোনো সিলেক্টিভ কোনো মানে শুধুমাত্র দেখা গেল সলিউট যেতে পারছে না, সলভেন্টটা যাচ্ছে, ঠিক আছে, তখন তাকে আমরা সেই সেমি পারমেবল মেমব্রেন বলবো। ঠিক আছে, সলিউট যেতে পারবে না, সলভেন্টটা যাবে। আচ্ছা, সিলেক্টিভলি, তারপরে কি বলছে শুভম আরো একটা কোশ্চেন করছি যে সিলেক্টিভলি পারমেবল মেমব্রেনটা কি, মেমব্রেনটা কি ডিফারেন্স? হ্যাঁ, অবভিয়াসলি ডিফারেন্স, তাহলে বুঝতে পেরেছো তাহলে শুভম। আচ্ছা, মুক্তা বলছে স্যার স্ক্রিন দেখতে পাচ্ছে না, বাকিটা তোমরা দেখতে পাচ্ছ? বাকিটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে মুক্তা তুমি হচ্ছে কি একটু নেটওয়ার্ক জোনে যাও। ঠিক আছে, নেটওয়ার্ক জোনে যাও। চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলছে দেখো যে সেমি পারমেবল মেমব্রেন, সেমি পারমেবল মেমব্রেন। তো সেমি পারমেবল মেমব্রেনের ক্ষেত্রে যে বলছিলে তুমি যে সেমি পারমেবল মেমব্রেন দেখতে পাচ্ছ যে শুধুমাত্র জল বা ছোট অণু চলাচলের অনুমতি দেয়, কিন্তু বড় আকারের দ্রবীভূত পদার্থকে আটকে দেয়, তাকে আমরা সেমি পারমেবল মেমব্রেন বলি, যেমন আমাদের সেল মেমব্রেন। এবারে ক্লিয়ার? এবার যে বলছিলে তুমি সেমি পারমেবল মেমব্রেনের ব্যাপারটা, তাহলে যার মধ্যে দিয়ে জল আর ছোট অণু যেতে পারে কিন্তু বড় অণু যেতে পারে না, যেমন আমাদের প্লাজমা মেমব্রেন। চলো এবার অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার কাকে বলে? ঠিক আছে, অসমোটিক প্রেসার হচ্ছে দেখো কি বলছে না, বলছে এটি সেই চাপ বা বল যা অসমোসিস প্রতিহত করতে প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে অসমোটিক প্রেসার মানে কি, ধরো তুমি একটা সেলকে একটা সলিউশনে রাখলে, এন্ডোসমোসিস ঘটছে, সেলটা হচ্ছে কি আগের থেকে হচ্ছে কি তোমার কি হলো না এর মধ্যে প্রেসার তৈরি হলো, এটা এনলার্জ হয়ে গেল, ফুলে গেল, তাহলে তার জন্য দেখবে বহির্মুখী একটা চাপ সৃষ্টি হবে, না যেটা আছে সেল ওয়ালের উপর না ক্রিয়েট করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই দেখো না তো কি কে দেখো তো 5 যে যাচ্ছে কে একটা আইডেন্টিফাই করো তো, দেখো তাহলে পোলা পোলা পুলক লেখা আছে। পলাশ, ঠিক আছে, পুলক পুলক। পুলক পুলক, ঠিক আছে, তাহলে তোমরা এরকম আইডেন্টিফাই করে রাখবে। মানুষের ভুল তো হতেই পারে, 3বার ভুল করলে তখন বাদ হয়ে যাবে। ঠিক আছে, মানুষ ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল করবে, তাই না? তাহলে এরা একবার করেছে, ঠিক আছে, আর 2বার হচ্ছে কি তার হচ্ছে কি ইয়ে থাকবে। দেখো এবার দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ যে তাহলে কি হবে, দেখো এখানে তাহলে সেলটা হচ্ছে কি তোমার এনলার্জ হবে, তো তার জন্য এর মধ্যে যে প্রেসার ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা কি বলছি? অসমোটিক প্রেসার। তাহলে অসমোসিসের জন্য যে প্রেসারটা তৈরি হচ্ছে, তাহলে জল প্রবেশে তখন বাধা সৃষ্টি হয়ে যাবে, এবং হচ্ছে কি আমরা এখানে দেখতে পাবো উচ্চ দ্রবণ ঘনত্বে অসমোটিক চাপটা বেশি হয়ে যাবে। এবারে আমাদের ক্ষেত্রে গুরুত্ব কি রয়েছে দেখো, আমাদের ক্ষেত্রে বলছে যে
রক্ত এবং হচ্ছে কি তোমার কোষে জল সাম্য বজায় থাকছে। কিডনির নেফ্রনের ক্ষেত্রে দেখো জল পুনরুদ্ধার করে, ঠিক আছে। হজম এবং জলের মধ্যে শ্বসনের জন্য প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। শুধুমাত্র তাই নয়, আমাদের যে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়। চলো এবার দেখো অসমোসিস প্রক্রিয়ায় ব্যবহৃত টনিসিটি, এটা কি জিনিস না বলছে, দেখো একটা বলছে হাইপোটনিক সলিউশন, একটা হাইপারটনিক সলিউশন। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে হাইপোটনিক সলিউশন এবং হাইপারটনিক সলিউশন বা আইসোটনিক সলিউশন, এগুলো কিন্তু কারোর সাপেক্ষে তোমাকে বলতে হবে। কি বলা বুঝতে পারলে? এগুলোকে কিন্তু কারোর সাপেক্ষে, মানে এমন নয় যে তুমি একটা সলিউশন নিয়ে এসে বললে যে স্যার এটাকে অ্যানালাইসিস করে বলুন দেখি যে এটা হাইপোটনিক না হাইপারটনিক, তাহলে সেক্ষেত্রে বলা যাবে না। কারণ ধরো কেউ একটা ধনী, তাহলে সেই ধনী বা গরিব কারোর সাপেক্ষে তোমাকে মাপতে হবে। ঠিক আছে, তুমি ধরো বললে যে আমাকে ক্লাসে বললে স্যার আমি খুব ধনী, এবারে আমি বললাম যে তুমি ইলন মাস্কের থেকে কি ধনী, তখন তুমি বলো না স্যার এত টাকা তো আমাদের কাছে নেই। তাহলে তোমাকে কিন্তু কারোর সাপেক্ষে তোমাকে বলতে হবে যে তুমি ধনী না গরিব। ঠিক কিভাবে? যখন কোনো সলিউশনের কনসেন্ট্রেশন তুমি বলছো সেটা আইসোটোনিক বা হাইপারটোনিক বা হাইপোটোনিক, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে কার সাপেক্ষে। তাহলে হাইপোটোনিক মানে বুঝতে পারছো, যদি কোনো একটা সেলকে কোনো একটা সলিউশনের মধ্যে রাখি, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি বলবে যে সেলের মধ্যে হচ্ছে কি তোমার ওয়াটারটা ঢুকছে, তখন সেই সলিউশনটাকে বলবে হাইপোটোনিক সলিউশন, যদি সেলের মধ্যে জলটা ঢুকছে। আচ্ছা, আইসোটোনিক কাকে বলবে? কোনো একটা সলিউশনের মধ্যে কোনো একটা সেলকে দিলে তারপরে জল ঢুকছেও না, বেরিয়ে বেরোচ্ছে না, তুমি কি করে বুঝলে? এর এর প্র্যাকটিক্যাল তোমরা যারা বোটানি নিয়ে পড়াশোনা করেছো তোমরা করেছো, তাই না? তোমরা করেছো যে একটা সেলকে তুমি জানো পোটাটো টিউবারকে নিয়ে তোমরা গ্লুকোজের সলিউশন, সুক্রোজের বা গ্লুকোজের সলিউশনটাকে বানিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করেছো। যার ইনিশিয়াল ওয়েট এবং ফাইনাল ওয়েট যদি সেম থাকে, তাহলে বুঝবে সেটা আছে আইসোটোনিক সলিউশন। ঠিক আছে, কারণ কেন না, যখন সেলের সাপেক্ষে দ্রবণের কনসেন্ট্রেশন সেম হয়ে যাচ্ছে, তখন কোনো মুভমেন্টই হচ্ছে না ওয়াটারে, তখন তাকে আমরা কি বলবো? আইসোটোনিক সলিউশন। ফর এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ হাইপোটোনিক সলিউশন আমরা বিশুদ্ধ জলকে বলতে পারি। আর যেটা হচ্ছে 0.9% সলিউশন, ঠিক আছে, NaCl সলিউশন, যেটা হচ্ছে কি তোমার একটা আইসোটোনিক কন্ডিশন, আমরা বলতে পারি কার সাপেক্ষে, এখানে বলতে হবে কিন্তু আরবিসি সাপেক্ষে বা কার সাপেক্ষে তোমাকে বলতে হবে। আচ্ছা, আর কি বলছে দেখো, হাইপারটোনিক সলিউশন কাকে বলছে না, হাইপারটোনিক হচ্ছে কি যখন কোনো সলিউশনের মধ্যে আমরা কি করছি না, কোনো সলিউট আমরা যদি মিশিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তার কনসেন্ট্রেশনটা প্রাইমারি অবস্থায় বেড়ে যাবে। তাহলে কার সাপেক্ষে বেড়ে যাবে? যদি তুমি বিশুদ্ধ সাপেক্ষে, বিশুদ্ধ জলের সাপেক্ষে যদি মেজার করো, তাহলে তুমি ঘন লবণ জলটাকে তুমি হাইপারটোনিক সলিউশন বলবে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি ঘন সলিউশন বানালে একটা লবণের, আমি তার থেকেও আরো বেশি লবণ দিয়ে একটা সলিউশন বানালাম, এবারে তুমি বলবে স্যার আমারটাই হচ্ছে হাইপারটোনিক, আমি বলবো না তোমার থেকে আমারটাও হাইপারটোনিক। তাহলে কারো সাপেক্ষে তোমাকে কিন্তু বলতে হবে। চলো এবার দেখো অসমোসিস আর ডিফিউশনের মধ্যে তোমরা পার্থক্যটা পড়ে নিতে পারবে, এখানে আলোচনা করার কিছু নেই। ঠিক আছে, যদি তোমরা বুঝতে পারছো তাহলে বলো যে হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, লিখে জানাও যে হ্যাঁ ঠিক আছে। যদি কোশ্চেন থাকে তাহলে বলবে। ঠিক আছে, যদি কোশ্চেন থাকে তাহলে আমি কিন্তু একটু স্পিডে পড়াচ্ছি, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, এই জন্য আমি খুব দুঃখিত। কারণ আমাদের হাতে টাইম নেই। কারণ দেখো আমি সেই 9:30 থেকে শুরু করেছি, এখন 11টা বাজে, কন্টিনিউ কিন্তু আমি কথা বলে যাচ্ছি। ঠিক আছে, কন্টিনিউ আমি কিন্তু বলে যাচ্ছি। ঠিক আছে, তো তাতে হচ্ছে কি আমার কষ্ট তো হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু কিছু করার নেই, তাই না? আমি যদি চাইতাম তোমাদেরকে, তো আমি ভর্তি করে নিয়েছি, দিয়ে জাস্ট নোটটাকে দেখিয়ে শেষ করে দিতে পারতাম যে 10টার সময় হয়ে গেছে, মানে চলো বুঝাও শেষ। তো দেখো একটু তোমরা একটু কোঅপারেট করো। ঠিক আছে, একটু নেগেটিভ ধর্মী কথাবার্তাগুলো একটু কম বললে মানে ভালো লাগবে আর কি। কারণ তোমরা যখন নেগেটিভ কিছু বলে ফেলো, তখন সত্যিই হয়তো আমি রেগে যাই, হয়তো আমি তোমাদেরকে প্রকাশ করতে পারি না, কিন্তু সেটা হচ্ছে কি আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। ঠিক আছে, দেখো সবটাই হচ্ছে 100% যে তোমরা বেনিফিট আমি তোমাদেরকে দিতে পারবো, সেটা আমি কথা দিতে পারছি না, মানে এটা কারো পক্ষেই সম্ভব না। ঠিক আছে, কিছু ঘাট কিন্তু থাকবেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু তোমাদেরকে একটু কোঅপারেট করতে হবে। ঠিক আছে, জিনিসগুলোকে হচ্ছে কি, ঠিক আছে, আজকে আবার অনেকেই বলছে যে স্যার আজকে পড়ানো বন্ধ করে দাও, ইয়ে করে দাও, এই জিনিসগুলো বলো না। ঠিক আছে, তাতে হচ্ছে কি তোমার কি হবে, তোমাদেরই ক্ষতি হবে, আমার কিছু হবে না। ঠিক আছে, তো ওদের হচ্ছে কি তোমার এই জিনিসগুলো একটু নেগেটিভ ধর্মী কথাগুলো একটু কম বলবে। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে কি, হয়তো তোমরা একটা স্পেসিফিক অ্যামাউন্ট দিয়েছো আমাকে, ঠিক আছে, কিন্তু এই সময়টা আমার ক্ষেত্রে যে কতটা প্রেশার যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারবে না আর কি। কারণ আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু অনেক মানে কাজের সঙ্গে জড়িত, শুধুমাত্র যে এই কাজটা করছি তা নয়, আমি কিন্তু অনেক কাজের সঙ্গে জড়িত, সেটা তোমাদেরকে হয়তো ওপেনলি বলতে পারছি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আহ তোমরা হচ্ছে কি একটু আমাকে কোঅপারেট করবে। ঠিক আছে, তাতে হচ্ছে কি তোমাদের দেখবে আমি বেশি এফোর্ট, মানে বেশি কিছু আমি তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, বা বেশি জিনিস তোমাদের কাছে আমি তুলে ধরতে পারবো। আমি সবসময় চেষ্টা করছি যে অ্যামাউন্টটা তোমরা দিয়েছো, যাতে তোমাদের হচ্ছে কি আমি সদবোধ করতে করে দিতে পারি। ঠিক আছে, হয়তো তোমার হচ্ছে কি যদি কিছু শিখো, তাহলে দেখবে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে কি কোথাও না কোথাও কাউকে না কাউকে তোমরা পড়াও, হয়তো ছোট ক্লাস পড়ায় বা কাউকে পড়ায়।
সে যে স্কুলের সবাই চাকরি পাবে এমন প্রথম কথা নেই। এই যে আজকে ধরো আমি আমাদের গ্রুপে প্রায় 405 জন জয়েন করেছি, সবাই যে চাকরি পেয়ে যাবে এমন কি কথা আছে? যদি এখান থেকে কিছু শিখতে পারো, তুমি হচ্ছে এই পরবর্তীকালে যাকে টিউশন পড়াবে বা কাউকে পড়াবে, বা কিছু না হলে তোমার তুমি যখন সংসার ধর্ম করবে, তোমার বাচ্চা কাচ্চাকে তো তুমি শেখাতে পারবে। তখনই তোমার এই যে মানে যে পারিশ্রমিকটা আমাকে দিয়েছো সেটা তোমার কিন্তু হচ্ছে কাজে লেগে যাবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এই জন্য তোমাদেরকে বলছি একটু বি পজিটিভ। সবসময় নেগেটিভ জিনিস ভাবলে কিন্তু দেখবে তোমার জীবনে কিন্তু সবসময় নেগেটিভই ঘটবে। ঠিক আছে, পজিটিভ থাকবে, পজিটিভ কথা বলবে, পজিটিভ জিনিস ভাববে, দেখবে সবকিছু পজিটিভ হবে। ঠিক আছে, তো একটু পড়াতে পড়াতে এই ধরনের কথা বলা ভালো, তাতে তোমাদের একটু উৎসাহ বাড়ে। আর তোমরা দেখতে পেয়েছো যে আমি এত ব্যস্ততার মাঝখানেও তোমাদের গ্রুপে দেখবে কিছু কিছু কোটেশন দিয়ে দিই, মানে কিছু কিছু ধরো তোমাদেরকে মানে মোটিভেট করার জন্য দেখবে কিছু দিচ্ছি, শুরু করেছি, কালকে থেকে দেওয়া শুরু করেছি। আমি চেষ্টা করবো এরকম প্রতিদিন একটু একটু করে দেওয়ার জন্য, কারণ মোটিভেট হওয়া দরকার আছে। ঠিক আছে, নাহলে তোমরা ডিমোটিভেটেড হয়ে গেলে সমস্যা আছে। বুঝতে পারলে? কেউ যদি ডিমোটিভেটেড হয়ে যায় না, তাকে তুমি কোনোভাবেই তুমি তাকে এগোতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য তোমরা চেষ্টা করবে সবসময় পজিটিভ বলার জন্য। হ্যাঁ, হতে পারে তোমার কিছু দাবি থাকতে পারে, তুমি সেটা পজিটিভলি হচ্ছে বলবো যে স্যার এটা এমন হলে ভালো হয়। ঠিক আছে, তাতে কি হয় জানো তো, তোমারও হচ্ছে কি তুমিও আমার কাছে তোমার মানে পার্সোনালিটাও রিপ্রেজেন্ট থাকলো, আর আমিও তোমাকে হচ্ছে কি বা তোমাদের কাছে পার্সোনালিটাকে ভালো করে রিপ্রেজেন্ট করাতে পারবো। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমরা একটু মানে ইয়ে করো। আর তোমরা তো জানো, সবাই জানো যে আমি এইসব কথা বলতেও চাই না। তোমরা বাকি মানে যে যারা পড়াচ্ছে বা যারা পড়াচ্ছেন সম্মানীয় যারা, আমি অবভিয়াসলি সম্মান করছি। তো তারা তোমরা কতটা ফিজ নিচ্ছে তোমরা তো নিজেরাই দেখেছো নিশ্চয়ই, তোমরা তো মানে যাচাই করেই এখানে ভর্তি হয়েছে। তো এই ফিজের মধ্যে হচ্ছে কি তুমি বোথ 9, 10, 11, 12 এবং তার সাথে এতগুলো মেটেরিয়াল সহ এতগুলো টেস্ট, মানে তারপরেও যদি তোমরা হচ্ছে কি মানে নেগেটিভ কিছু বললে তোমার সত্যি আমার খারাপ লাগে আর কি। ঠিক আছে, তারপরে তোমরা আরেকটা জিনিস শুনলে অবাক হবে। ঠিক আছে, তোমাদেরকে আমি বলছি, যারা আমাদের মানে রানিং বেস্ট কোর্সে যারা রানিং স্টুডেন্ট ছিল, তাদেরকে তো আমি অনেক কম ফিজে হচ্ছে কি তোমার জয়েন করিয়েছি, অনেক কম ফিজে জয়েন করিয়েছি। ঠিক আছে, তাদেরকে তো আমি বলতাম, কারণ পিএসসি বেস্ট কোর্স তোমাদেরকে বলে দিই, পিএসসি বেস্ট কোর্স বটানি জুলজি যেটা আমি শুরু করেছিলাম, বাইরের অনেক মাস্টার রেখেছিলাম, অনেক টিচার ছিল, স্কুলের এবং কলেজের টিচার তারা পড়াতো। 1200 টাকা বিনিময়ে প্রায় 1.5 বছর ধরে তারা এনজাইমের যে ফিডব্যাক মেকানিজম রয়েছে, ইনহিবিশন রয়েছে। ঠিক আছে, তো সেগুলো আলাদা করে পড়াবো আর কি। এখানে যেহেতু এই সিলেবাসের সঙ্গে এই জিনিসগুলো ছিল বলে আমি দেখিয়ে দিলাম। চলো এবার আমরা কোশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করে নিই। চলো এবারে বলছি, দেখো তাহলে কেউ মুখে বলবে না, তোমরা সবাই কিন্তু হচ্ছে কি তাহলে কি করবে, কি করবে তোমরা তাহলে সবাই হচ্ছে কি লিখে জানাবে। কোন প্রক্রিয়ায় ছোট অণু স্বাভাবিকভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়? স্বাভাবিকভাবে যাবে কোনটা? ডিফিউশনের ক্ষেত্রে। চলো, অসমোসিস প্রক্রিয়ায় কোন ধরনের মেমব্রেন বাধা দেয়? অসমোসিস প্রক্রিয়ায় কোন ধরনের মেমব্রেন বাধা দেয়? কোশ্চেন নাম্বার লিখে উত্তর দেবে। অসমোসিস প্রক্রিয়ায় কোন ধরনের মেমব্রেন বাধা দেয় বলেছি, বাধা দেয়, বাধা দেয়। মানে অসমোসিস হয় না, মানে হয় না যেই মেমব্রেন দিয়ে অসমোসিস। ইয়েস ইয়েস ইয়েস, কি হবে? পারমেবল ক্ষেত্রে তো ঘটেই যাবে, সিলেক্টিভলিও ঘটে যাবে, তাই না? এটা যে ইম্পারমেবল টু ইম্পারেবল, সলভেন্ট। ঠিক আছে তাহলে ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু হচ্ছে কি যদি ইম্পারেবল টু সলিউট এন্ড সলভেন্ট করে তখনই হবে না। অপশন ডি যারা বলেছো, এই যে মিনাজুল হচ্ছে কি তোমার মোল্লা, সে ঠিকই বলেছে। আর হচ্ছে আর আরমিনা খাতুন, সেও ঠিক বলেছে। ঠিক আছে, তাহলে বাকিরা তোমরা ভুল বলে দিলে। ঠিক আছে, মধুমিতাও ভুল বলেছো। ঠিক আছে, তাহলে এটা যারা অপশন ডি বলেছো তোমরা ঠিক বলেছো। ঠিক আছে, বাকি তোমরা কিন্তু অপশনগুলো ভুল বলেছো। দেখো তোমাদেরকে এটা দেওয়া ছিল, তোমরা তাহলে পড়াশোনা যে করছো না তার হচ্ছে কি প্রকৃত উদাহরণ আমি পেয়ে গেলাম যে তোমরা পড়াশোনা করছো না। ঠিক আছে, চলো এবার বলছি তোমার কি বলছে, দেখো ডায়ালাইসিস কি, ডায়ালাইসিস কাকে বলে, হোয়াট ইজ ডায়ালাইসিস? একজন বলছে অপশন বি, একজন বলছে অপশন সি, বাকিরা সবাই অপশন বি বলছে। একদম একদম, এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে কি, এই শুভম তুমি কি বাবা, ডায়ালাইসিস আর আলট্রাফিল্ট্রেশন কি ডিফারেন্স আমি বলিনি? আমি ডায়ালাইসিস আলট্রাফিল্ট্রেশন তো আমি ডিফারেন্স দেখালাম।
শুভম, দেখো তাহলে এখানে ডায়ালাইসিস হচ্ছে তোমার অপশন বি এরটা হবে, মুভমেন্ট অফ সলিউট থ্রু এ সেমি পারমেবল মেমব্রেন। আচ্ছা, আলট্রাফিল্ট্রেশন কোন মানবদেহের অঙ্গের কাজের সাথে সম্পর্কিত? আলট্রাফিল্ট্রেশন, একদম একদম সবাই যারা বলছো একদম সবাই ঠিক বলেছো, এটা সবাই ঠিক বলেছো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার কি বলছে দেখো, কোন প্রক্রিয়ায় পৃষ্ঠতল থেকে পদার্থ সংরক্ষণ করা হয়? কোন প্রক্রিয়ায় পৃষ্ঠতল থেকে পদার্থ সংরক্ষণ করা হয়? পৃষ্ঠতল বলেছে সারফেস, ঠিক আছে, তাহলে কি হবে? অ্যাডজর্পশন, অ্যাডজর্বস, এডি, ঠিক আছে, অপশন বি, একদম সবাই ঠিক বলেছো, এই তো ধরতে পারছো তোমরা, গুড। আচ্ছা, বলছে অ্যাবজর্পশন প্রক্রিয়ায় কোন স্থানে প্রধানত ঘটে? অ্যাবজর্পশন প্রক্রিয়া কোন স্থানে প্রধানত ঘটে? একদম একদম, এখানে বি আসছে, সি আসছে, কি ব্যাপার, কোথায় হবে? অ্যাবজর্পশন বলেছে, তাহলে এটা যারা বি বলেছো ঠিক বলেছো, এটা হচ্ছে তোমার ইন্টেস্টাইন হবে, ঠিক আছে, ইন্টেস্টাইন হবে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই কি ভেতরের দিকে প্রবেশ করে যায়। চলো দেখো, এবার দেখো নেক্সট, কলয়েড বলতে কি বোঝায়? কলয়েড কাকে বলে? কলয়েড কাকে বলে? কলয়েড বলতে কি বোঝায়? একদম একদম, অপশন সি, অপশন সি, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম। চলো এবার বলছি দেখো, নিচের কোনটি কলয়েডের শ্রেণীবিন্যাস নয়? কলয়েডের শ্রেণীবিন্যাস নয়, কলয়েডের শ্রেণীবিন্যাস এর অংশ নয়, একদম একদম জেল হবে, বাকিটা সল, সাসপেনশন, ইমালশন, ঠিক আছে, জেলটা নয়। আচ্ছা, তোমরা সবাই চেষ্টা করবে অ্যান্সার গুলোতে পার্টিসিপেট করার, জেনে দিলে কি হবে বলো দেখি, দিলে হচ্ছে তোমার একটা মানে মনোযোগ বাড়বে আর কি কোশ্চেনটা দেখার প্রতি, বা দেখবে তখন তোমার মাথায় বেশি সময় ধরে সেট থাকবে, মানে কোশ্চেনটা মনে থাকবে আর কি। কোন কলয়েড শরীরের রক্তে প্লাজমার অংশ হিসাবে কাজ করে? কাইল, স্যার নাকি আটেরটা প্লাজমা কি প্রোটিন, হবে না? বাইল সল্ট, না না সি হবে কি করে? স্যার সাসপেনশন মানে তো যেগুলো সেই নিচের দিকে চিতিয়ে পড়ে সেগুলোকে বলে, ওটাও তো কলয়েড নয়, জেল তো বরঞ্চ থাকে। ওটা প্রেসিপিটেশন বাবা, ওটা প্রেসিপিটেশন। দেখো এটা কি বলছে দেখো, তাহলে নয়ের কি হবে? নাইন হচ্ছে কি তার বি, নাইনের বি হবে প্লাজমা প্রোটিন। চলো এবার বলছে এনজাইম কি? এনজাইম কাকে বলে? হোয়াট ইজ এনজাইম? একদম, প্রোটিন যা রাসায়নিক প্রক্রিয়াকে দ্রুত করে। আচ্ছা, একটি কোনটি এনজাইমের উদাহরণ? কোনটি এনজাইমের উদাহরণ? বি। চলো, কোএনজাইম কাকে বলে? হোয়াট ইজ কোএনজাইম? কোএনজাইম কাকে বলে? একদম একদম, কোএনজাইম হচ্ছে কি হবে? যা এনজাইম মতন কাজ, এনজাইমের কাজটাকে বাড়ায়, ঠিক আছে। চলো এবার কি বলছে দেখো, নিচের কোনটি কোএনজাইম? নিচের কোনটি কোএনজাইম? 13, একদম একদম, সবাই দাও, সবাই বলো, একদম। তাহলে এটা অপশন হয়ে যাবে এটা হবে, হ্যাঁ এটা, বি হবে না বাবা, কে বলছো বি? বি হবে না, এ হবে। আচ্ছা, আইসো এনজাইম বলতে কি বোঝায়? আইসো এনজাইম, আইসো এনজাইম বলতে কি বোঝায়? একদম, একই এনজাইমের বিভিন্ন ভেরিয়েন্ট যা একই কাজ করে তাকে আমরা আইসো এনজাইম বলি, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার কি বলছে দেখো, বলছে নিচের কোন এনজাইমের আইসো এনজাইম পাওয়া যায়? কোন এনজাইমের আইসো এনজাইম পাওয়া যায়? স্যার 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 হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ওই যে এটিপিটা আছে না, ওই এনজাইমের ক্ষেত্রে কোএনজাইম যেটা বললেন, না ওটা এটিপিটা আছে হবে কাজ না? করবে না, ওটা আমি না একটা এটিপি হবে বইয়ে দেখেছিলাম এটিপিটা দেওয়া না, না আছে। এটিপি হবে না বাবা, এটিপি কি করে হবে? দেখো এবার আচ্ছা, বলছে এনজাইমের সক্রিয়তা কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে? এটিপি অ্যাসে দেওয়া ছিল আর কি। না ওটা হবে না, ভুল এনজাইম আছে ওটা। চলো, এনজাইম সর্বোত্তম তাপমাত্রায় প্রায় কত? হাইয়েস্ট টেম্পারেচার কত কাজ করবে? 37। 17, এটা মানুষের সাপেক্ষে বলতে হবে, ঠিক আছে, মানুষের সাপেক্ষে বলতে হবে, 37 ডিগ্রি।
আচ্ছা, এনজাইম যদি একই হয়, ঠিক আছে, এনজাইম যদি হচ্ছে কি তোমার একই হয়, কি বলেছে যে এনজাইম কাজ কি হবে যদি তাপমাত্রা খুব বেশি হয়, তাহলে কি হবে, ডিনেচারেট করে যাবে, ডিনেচারেট হয়ে যাবে। পিএইচ পরিবর্তনের ফলে এনজাইমের কাজ কেমন হয়, তাহলে কি হবে, 19 এর অ্যান্সার বলো, কমে যাবে, একদম ঠিক বলো। আচ্ছা, সাবস্ট্রেট ঘনত্ব বাড়ালে এনজাইমের ক্রিয়া কেমন হবে, বি একটা হবে, হ্যাঁ এটাও বি একটা হবে, বাড়ে পরিমাণ অনুযায়ী, বেশি হয়ে গেলে তাহলে আর কাজ করবে না। চলো এবারে বলছে কোন পদার্থ এনজাইমের ক্রিয়াকে বাধা দেয়, কোন পদার্থ, ইনহিবিটর হবে এটা। আচ্ছা, এবার বলছে কোন ধরনের ইনহিবিশন এনজাইমের সক্রিয় স্থানে সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, সক্রিয় স্থানে কে যুক্ত হবে, কোন ইনহিবিশন, কম্পিটিটিভ ইনহিবিশন, কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। চলো, আলট্রা ফিল্ট্রেশন প্রধানত কোন ফিল্ট্রেশন প্রক্রিয়া, আলট্রা ফিল্ট্রেশন প্রধানত কোন ফিল্ট্রেশন প্রক্রিয়া, তাহলে এটা কি হবে, 23 বলো বাবা, 23টা আগে বলো, তাহলে আলট্রা ফিল্ট্রেশনের ক্ষেত্রে কি কাজ করছে, আলট্রা ফিল্ট্রেশন কি হবে, ডিফিউশন কে বলছে বাবা, ডিফিউশন তো নয়, একদম একদম প্রেসার ড্রাইভেন ফিল্ট্রেশন, অপশন সি হবে, এটা কিন্তু অনেকে ভুল বলেছে, এটা কিন্তু অনেকে ভুল বলেছে। চলো কোশ্চেন নাম্বার 24, অ্যাডজর্পশন প্রক্রিয়া কোন ধরনের, অ্যাডজর্পশন প্রক্রিয়া কি ধরনের, একদম একদম সারফেস ফেনোমেনন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সারফেস ফেনোমেনন। চলো এবার বলছে অ্যাবজর্পশন প্রক্রিয়ায় প্রধান বৈশিষ্ট্য হলো কি, অ্যাবজর্পশন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য কি, একদম পদার্থের ভিতরে প্রবেশ করে যাবে, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, ডিফিউশনের ক্ষেত্রে কোন ধরনের কণাগুলি দ্রুত চলাচল করে, ডিফিউশনের ক্ষেত্রে, ডিফিউশনের ক্ষেত্রে কোন ধরনের কণাগুলি দ্রুত চলাচল করে, একদম একদম ছোট আকারে গুলো, ঠিক আছে, ছোট আকারে গুলো। চলো, ডায়ালাইসিস প্রক্রিয়ায় কোন ধরনের রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ডায়ালাইসিসটা আমরা কিডনি ফেলিয়ারের ক্ষেত্রে, কোএনজাইমের ভূমিকা কি, কোএনজাইমের ভূমিকা কি, কোএনজাইমের ভূমিকা, একদম, তাহলে কি হবে, কোএনজাইম কি করবে, যারা তোমরা কিছুজন অপশন এ বলছে, আবার কিছুজন বি বলছে, বলো কি হবে, একটা বলছে এনজাইমকে সক্রিয় করে, আর এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া সরাসরি অংশ নেয়, কি হবে, কোএনজাইম হচ্ছে কি, তাহলে এনজাইমকে সক্রিয় করবে, এনজাইমকে সক্রিয় করে, ঠিক আছে। চলো এবার দেখো, এবার বলছি দেখো কোনটি কলোয়েড নয়, মিল্ক, ব্লাড, প্লাজমা, সুগার সলিউশন, জিলাটিন, কোনটি কলোয়েড নয়, 29-এর কি হবে, কোনটি কলোয়েড নয়, একদম একদম, তাহলে কলোয়েড নয় কোনটা হবে, সুগার সলিউশন, ঠিক আছে, সুগার সলিউশন। চলো লাস্ট, হিউম্যান বডি এর কোন সিস্টেমে কলোয়েড প্রধান, হিউম্যান বডির মধ্যে কোথায় তুমি কলোয়েডটা বেশি দেখতে পাবে, একদম এটা হচ্ছে সার্কুলারি সিস্টেম হবে, হ্যাঁ অপশন বি, ঠিক আছে, সার্কুলারি সিস্টেম। চলো তাহলে আমার ভয়েস শুনে তোমাদের মনে হচ্ছে আর 27টা কি হবে, 27টা আর এনার্জি 15টা কি হবে, 15 15 15 তো 15 ঠিক আছে দেখছি, আর এনার্জি স্যার শেষ, হ্যালো, ইনহিবিশনটা একটু বলে 15টা আছে, দেবেন? বিয়েরটা হবে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে, এলডিএইচ। আর স্যার 22এরটা কি হবে, 22এরটা 22-এরটা, 22-এরটা কি হবে, 22-এরটা আছে কি তোমার, অ্যান্সার দেওয়া ঠিক আছে, আছে এটা তো তোমরা তো সোজাসুজি, এটা থেকে তোমার অ্যাক্টিভ সাইডে বাইন্ড করছে মানে তোমার কম্পিটিটিভ ইনিশন হবে, ঠিক আছে, অ্যাক্টিভ সাইডে বাইন্ড করেছে মানে, এই যে সক্রিয় সাইড মানে হচ্ছে অ্যাক্টিভ অঞ্চলে যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে এনজাইমে, তাহলে সেটা অ্যাক্টিভ সাইড, তাহলে সেটা যদি তোমার কোনো কম্পিটিশন ইনহিবিটর বাইন্ড করে তাকে আমরা কম্পিটিটিভ ইনিশন বলি, কি আছে বাবা,
আচ্ছা, আমি আরেকটা বলছি তোমাদের, আজকে আর কিছু বলো না, আমি আর পাচ্ছি না বাবা। ঠিক আছে, 2 ঘন্টা টানা চলছে। ঠিক আছে, তোমরা লেফট